আইএলটিএস রাইটিংয়ে যদি ভালো করতে হয় অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি শিখিয়ে দিচ্ছি। এই 15টি ভোকাবুলারি যদি আপনি শিখে রাখেন আশা করি আপনি খুব সুন্দর একটা ব্যান্ড স্কোর তুলতে পারবেন। এখন দেখেন আমি একটু বেশি দেখাবো, বাট আপনারা এর ভেতর থেকে 15টা ওয়ার্ড আপনারা কী করবেন, সিলেক্ট করে নেবেন এবং ওইগুলোই আপনি বারবার আসলে রাইটিংয়ে ব্যবহার করবেন। দেখবেন যে আপনার রাইটিংয়ে আপনি কখনো আটকাচ্ছে না এবং অ্যাডভান্স ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারছেন। বিশেষ করে হচ্ছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড সেগুলোই আমি দেখাবো। ওকে, সো দেখেন রাইটিং টাস্ক 1 এবং 2 দুইটা মিলেই আসলে আমাদের শিখতে হবে। সো প্রথমে আমি রাইটিং টাস্ক 1টা দেখাচ্ছি। তো এখানে দেখেন ডিসক্রাইবিং ট্রেন্ডসগুলো ডিসক্রাইব করতে গেলে আপনি ব্যবহার করতে পারেন ইনক্রিজ, মানে বৃদ্ধি পেতে। অনেক সময় দেখবেন যে একটা ফলাফল বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি মানে ইনক্রিজের কিছু সিনোনিম আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। সবসময় আসলে একই রকম ওয়ার্ড ব্যবহার করলে আসলে নাম্বারটা দিবে না, দেখবে যে আপনার ভেতরে ভোকাবুলারি লেভেলটা কম আছে। যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে মানে আপনারা ব্যবহার করতে পারেন বা ইউজ করেন তাহলে এটা হলো সবচেয়ে কাজে আসবে। তাহলে ইনক্রিজে কী কী বলা হয়, রাইজ, গো আপ, ক্লাইম্ব, গ্রো, সোয়ার, সার্জ, এইগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, খুব মানে অ্যাডভান্স শোনাবে। ওকে, এবার ডিক্রিজ শুধু সবসময় ডিক্রিজ না বলে আমরা বলতে পারি ডিক্লাইন, ফল, ড্রপ, রিডিউস, প্লামেট, শ্রিঙ্ক। তো এই হচ্ছে আমরা কি করব, ডিক্রিজের জন্য আমরা ব্যবহার করতে পারি। এরপরে দেখেন আছে হলো স্টেবিলিটি, মানে যেগুলো আসলে একদম সেম থাকে, মানে অপরিবর্তিত থাকে, সেটা হলো স্টেবিলিটি। তো এটাকে আমরা বলতে পারি রিমেইন স্টেডি, এই কথাটা ব্যবহার করা যায়। তারপর রিমেইন কনস্ট্যান্ট, তারপর হচ্ছে স্টে দ্য সেম, এভাবে আমরা বলতে পারি। এরপর দেখেন ফ্ল্যাকচুয়েশনস, মানে ওঠানামা। মনে করেন যে একটা গ্রাফ উঠেছে, হঠাৎ করে নেমে গিয়েছে, আবার বেড়ে গিয়েছে, তার মানে এটাকে ফ্ল্যাকচুয়েশনস বলা হয়। এটাকে আমরা অনেক সময় ফ্ল্যাকচুয়েট বলতে পারি, ভ্যারি বলতে পারি, শো সাম ভ্যারিয়েশন, বি ইরাটিক। আপনি ফ্ল্যাকচুয়েশনস ব্যবহার করেন, অসুবিধা নাই, নো প্রবলেম। এইগুলোও আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু সাথে সাথে এইগুলো মাঝে মাঝে আপনারা কী করবেন, ইউজ করার চেষ্টা করবেন, এতে করে এক্সামিনার বুঝবে যে আপনার ভেতরে ভোকাবুলারি লেভেলটা ভালো। ওকে, এরপরে দেখেন যে ডিগ্রি অফ চেঞ্জ। দেখেন স্মল চেঞ্জ, যদি কোনো ছোট্টখাটো পরিবর্তন হয় তাহলে আমরা স্লাইটলি, মানে হালকা, স্লাইটলি ব্যবহার করতে পারি, মার্জিনালি, মিনিমালি। সো এইভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি স্মল চেঞ্জ, মানে যেগুলো ছোট্ট ছোট্ট পরিবর্তন আছে সেগুলোর ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলো অ্যাড করে দিব। আচ্ছা, বিগ চেঞ্জ, মানে বড় ধরনের পরিবর্তন যখন দেখবেন তখন আপনি কী করবেন, সিগনিফিক্যান্টলি, সাবস্টেন্সিয়ালি, কনসিডারেবলি, ড্রামাটিকলি, এইগুলো ব্যবহার করতে পারেন। এগুলো বড় বড় পরিবর্তনের ক্ষেত্রে আমরা এইসব ওয়ার্ড ইউজ করব। আচ্ছা, এরপরে টাইম ফ্রেজের জন্য কিছু ভোকাবুলারি আছে, যেমন ওভার দ্য পিরিয়ড, ডিউরিং দ্য স্প্যান, তারপরে ফ্রম 2000 to 2010, থ্রু আউট দ্য ডিকেড, এই কথাগুলো ব্যবহার করতে পারি। এগুলো কি টাইম ফ্রেজেস। এরপরে যদি তুলনা করতে চাই তাহলে আমরা বলতে পারি ইন কম্পারিজন টু, কম্পেয়ার্ড উইথ, হোয়ার অ্যাজ, হোয়াইল, রেসপেক্টিভলি, এগুলো দিয়ে আমরা কী করতে পারি, কম্পেয়ার করতে পারি। সো আশা করি রাইটিং টাস্ক 1 যদি আমরা এইগুলো মনে রাখতে পারি তাহলে আমরা অনেক সময় কথাটাকে কী করতে পারবো, লিঙ্ক আপ করতে পারবো এবং কথাটাকে আপনার স্পেসিফিকলি বোঝাতে পারবো। আচ্ছা, এরপরে দেখেন রাইটিং টাস্ক 2তে আমরা কিছু এসে ভোকাবুলারি শিখবো। যেমন আমি যদি ইন্ট্রোডাকশন, অপিনিয়নের কথা যদি বলি, যে আমার একটা মতামত দিব, তো সেক্ষেত্রে বলবো যে ইন মাই অপিনিয়ন, আই বিলিভ দ্যাট, ইট ইজ অফেন আর্গুড দ্যাট। এটা প্রায় বলা হয় যে, বা বলা হয়ে থাকে যে। তাহলে এইগুলো হচ্ছে যে একটা মতামত দেওয়ার আগে আমরা এই কথাগুলো ইউজ করতে পারি। এটা ফ্রেজাল ওয়ার্ডই আপনি মনে করেন যে ফ্রেজ সহ ওয়ার্ড শিখছি। ওকে, এরপরে দেখেন যে এগ্রি অথবা ডিসএগ্রির ক্ষেত্রে আমরা কিছু ভোকাবুলারি বা বাক্য ব্যবহার করতে পারি। যেমন আই কমপ্লিটলি এগ্রি অথবা ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, এই কথাটা ইউজ করে কিন্তু আমরা বাক্যটা শুরু করতে পারি। তারপরে বলতে পারি যে হোয়াইল সাম পিপল থিঙ্ক, যেখানে কিছু মানুষ চিন্তা করে, আই বিলিভ, আমি বিশ্বাস করি। তাহলে হোয়াইল সাম পিপল থিঙ্ক অমুক একটা মতামত দিলেন, তারপরে আমি বিশ্বাস করি অমুক একটা মতামত দিলেন। তাহলে এগ্রি ডিসএগ্রির ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো ইউজ করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন অ্যাডিং আইডিয়া যদি অ্যাড করতে চাই, কোনো আইডিয়া যদি দিতে চাই তাহলে কি ব্যবহার করব, ফার্দার মোর, ইন অ্যাডিশন, মোর ওভার। ফার্দার মোর, ইন অ্যাডিশন, মোর ওভার, প্রত্যেকটা কিন্তু আপনার একটা কথা অ্যাড করার জন্য বা একাধিক আইডিয়া যুক্ত করার জন্য এই ওয়ার্ডগুলো ব্যবহার করবেন। আচ্ছা,
তারপর নট অনলি দ্যাট বাট অলসো, এটা দিয়েও আমরা একটা আইডিয়া অ্যাড করতে পারি। এগুলো লিঙ্কিং ওয়ার্ড বলা হয়, এগুলো আপনারা ইউজ করবেন অবশ্যই, এগুলোর উপর কিন্তু মার্কস আছে। এরপরে দেখেন গিভিং এক্সাম্পলস, অর্থাৎ অবশ্যই আমরা যখন রাইটিং টেস্ট 2 লিখবো এখানে কিন্তু আমাদের একটা কারণ উদাহরণ দিতে হবে। তো একটা কারণের সঙ্গে একটা উদাহরণ যখন দিবেন, উদাহরণের আগে আপনি বলবেন ফর ইনস্ট্যান্স বা ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, টু ইলাস্ট্রেট। সো এই বিষয়গুলো দিয়ে আমরা একটা উদাহরণ দিতে পারবো। সবসময় ফর এক্সাম্পল দিলে আসলে বিষয়টা জন্য কেমন শোনায়, মাঝে মাঝে একটু ঘুরিয়ে দিবেন, ফর ইনস্ট্যান্সটা ব্যবহার করবেন, সাচ অ্যাজ ব্যবহার করবেন, ঠিক আছে, এভাবে। এরপরে দেখেন কজ অ্যান্ড এফেক্ট। কজ অ্যান্ড এফেক্ট থেকে অ্যাজ এ রেজাল্ট, একটা ফলে মানে একটা কারণের ফলাফল যখন বর্ণনা করব তখন আমরা অ্যাজ এ রেজাল্ট বলতে পারি, দেয়ার ফর বলতে পারি, কনসিকুয়েন্টলি বলতে পারি, ডিউ টু মানে কারণে এটা বলতে পারি। আচ্ছা, তো কজ অ্যান্ড এফেক্ট আমরা শিখে রাখবো। এরপর হচ্ছে নাম্বার 6 যে কন্ট্রাস্টিং আইডিয়া, মানে আইডিয়া কি হচ্ছে, মানে সংঘর্ষ হচ্ছে এরকম কিছু বোঝাতে গেলে আমরা, বা বিপরীত কোনো তথ্য দিতে গেলে আমরা এটা ব্যবহার করতে পারি, যেমন হাউ এভার, অন দ্য আদার হ্যান্ড, অলদো, ইভেন দো, নেভারথলেস, এইগুলো কিন্তু ব্যবহার করতে পারি আমরা যদি একই বিষয়ে ভিন্ন মতামত তুলে আনতে চাই। আচ্ছা, এরপরে দেখেন কনক্লুশন, মানে একদম পরিশেষে আমরা যেই কথাগুলো ব্যবহার করব অবশ্যই ইন কনক্লুশন ব্যবহার করতে পারি, টু সাম আপ বলতে পারি, ওভারঅল বলতে পারি, অল থিংস কনসিডার্ড এটা বলতে পারি। তাহলে বেশিরভাগ আমার পছন্দ হচ্ছে ওভারঅল অ্যান্ড টু সাম আপ, ঠিক আছে। ইন কনক্লুশনও আপনি দিতে পারেন, নো প্রবলেম। সো রাইটিং টাস্ক 1 এবং 2 মিলিয়ে কনক্লুশন 2 জায়গায় লাগবে। সো এগুলো মুখস্থ করে ফেললে ভালো। আচ্ছা, তাহলে কী কী শিখলাম আমরা? 15টারও বেশি শিখলাম। আপনারা প্রয়োজনীয় যেগুলো আসলে পছন্দ হবে সেগুলো আপনারা জাস্ট প্র্যাকটিস করতে পারেন, ওকে। সো যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।